দর্শক, দেখছিলাম তাসকিন ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট পাড়া, এবং সেই জায়গায় আসলে চলছে ক্রিকেটারদেরকে নিয়ে যা খুশি তা আসলে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে। এই কালচারটা আসলে অনেক দিন থেকে চলছে, কিন্তু আমরা বিসিবি থেকে কখনো আসলে কোনো ধরনের ইফেক্টিভ কোনো অ্যাকশনে যেতে দেখিনি। এবার বিসিবি সভাপতি বলছেন কতটা আসলে কি করার জায়গা আছে, এসব নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলাযোগে। শুধু এই ইস্যু না, যদি আসলে বলি যে ক্রিকেটাররা যখন ভালো পারফর্ম করতে পারেন না বা তাদের কোনো কিছু আসলে যখন সংবাদ বের হয় সেটা আসলে দেদারসে প্রচার করা হয়, এবং সোশ্যাল মিডিয়ায় আসলে সবথেকে বেশি অপপ্রচারটা হয় প্রচারের চেয়ে। এবং ক্রিকেটাররা আসলে তাদের যে সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, এসব নিয়ে আসলে কেউই তখন কোনো কিছু ভাবে না। এই জায়গাটা আসলে বিসিবির কি করার আছে? ধন্যবাদ, শুভ সকাল সবাইকে। এবং যেটা বললেন যে আসলে এখন প্লেয়ার বলেন বা একটা সাধারণ মানুষেরও লাইফটা কিন্তু এখন কঠিন হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে আসাতে। আপনার নর্মাল লাইফেও আপনি দেখবেন যে যে কোনো জায়গায় যাচ্ছি আমরা, আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা ছবি দিচ্ছি যে এখন ডিনারে যাচ্ছি বা এখন এখানে যাচ্ছি। প্রাইভেসি বলে একদমই নাই, তো ডিফিকাল্ট। তো বিসিবির আসলে এখানে একটু করার আছে কিনা আমি ঠিক জানি না। এটা আসলে হয়তোবা দেখেন, যারা করছেন এটা তো বিসিবির হাতে নাই যে 18 কোটি মানুষ তার নিজের ফেসবুক পেজ বলেন, ইউটিউব চ্যানেল, সেখান থেকে আসলে কিছু করা যায় কিনা আমি ঠিক জানি না। যদি করা যেত তাহলে ডেফিনেটলি আপনাদের যে নিউজটা বলছেন, পার্থ ভাই যেটা বললেন যে মিডিয়া ম্যানের চেয়ারম্যান এতদিন, তাহলে হয়তো এগুলা রুখতে পারতো যে আসলে এই ধরনের নিউজ গুলা যেন না হয়। তো আমি আশা করব যে আসলে লাইফটা এখন অনেক কঠিন প্লেয়ারদের জন্য। আগে আপনার বলছিলাম যে আমরা খুব ভাগ্যবান ছিলাম যে সকালবেলা নিউজ পেপার দেখতাম আর রাতে 8টা এবং 10টার নিউজে হয়তো বা নিউজ গুলা হতো। এখন তো প্রত্যেকটা অনেকগুলো চ্যানেল, যেমন আপনাদের চ্যানেলই ঘন্টার পর প্রত্যেক ঘন্টায় নিউজ হয়। তো সব আপডেট কিন্তু পাওয়া যায় যে 1 ঘন্টার মধ্যে কি হচ্ছে না হচ্ছে। তো এখন লাইফটা আসলে কঠিন প্লেয়ারদের জন্য বলেন বা সবার জন্যই লাইফটা কঠিন, সহজ না। নিশ্চয়ই, যারা আসলে পাবলিক ফিগার তাদের জন্য লাইফটা আসলে খুব বেশি কঠিন করে দিয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু ওই অন্য একটা জায়গায় যদি আসলে বলি, বা যে জায়গাটায় বিসিবির আসলেই কিছু করণীয় থাকে, ধর আমরা বিভিন্ন গণমাধ্যমে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের নিউজ পাই। সেটা হতে পারে ক্রিকেটারদের খুবই ব্যক্তিগত সংবাদ, হতে পারে ড্রেসিং রুমের খুবই আসলে কনফিডেন্সিয়াল সংবাদ। সেই জায়গাগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়তে দেখি। এই জায়গাটায় বিসিবির আসলে কি করার থাকে, বা একটা ঘটনাকেই বিভিন্নভাবে আসলে প্রবাহিত হতে দেখি, সেই জায়গাটায় বিসিবির পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে, সেটা যে কোনো ইস্যুই হতে পারে, বিসিবি থেকে যদি আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে ঘটনাটা এরকম ছিল এবং এই ঘটনাকে বিসিবি এইভাবে দেখছে, মানে অফিসিয়ালি যদি কিছু জানানোর ব্যাপারটা বা প্রক্রিয়াটা চালু থাকতো, তাহলেও কিছুটা আসলে কমানো যেত কিনা? হ্যাঁ, তাহলে তো ডেফিনেটলি হয়তো একটু কম হতো। দেখেন এই তাসকিনের যে এই ঘটনাটা হয়েছে, এটা যদি তাসকিন যদি সে ঘুম থেকে না দেরি না করে আসতো তাহলে কি খেলতো কিনা আমি ঠিক জানি না। যদি খেলতো তাহলে তার জায়গায় তো আমাদের 1 নম্বর বলার কিন্তু ছিল শরীফুল। দেখেন, ওয়ার্ল্ড কাপে ইনজুর্ড হওয়ার আগে, ইন্ডিয়ার সাথে ম্যাচের আগে কিন্তু সে আমাদের 1 নম্বর বলার ছিল। তো তাকে কিন্তু আমরা খেলাইনি ইন্ডিয়ার সাথে। তো যদি তাসকিনের ওই ঘুমের কারণেই তাকে খেলানো হয়নি বলে থাকে, তাহলে তো আমাদের আরেকটা 1 নম্বর বলার ছিল, তাকে কেন খেলালো না? এটাও কিন্তু একটা কোশ্চেন। তো আপনি যেটা বললেন যে ডেফিনেটলি তাসকিনের ওই ঘটনাটা যদি ক্রিকেট বোর্ড থেকেই যদি ম্যানেজার থেকে যদি চলে আসতো জিনিসটা, তাহলে হয়তোবা আর আপনারা যেভাবে বের করেছেন, নিউজ করেছেন, আপনাদের নিউজ থেকেই সোশ্যাল মিডিয়াতে এক একজন এক একটা নিউজ তারা করছেন। এক একটা জার্নালিস্ট হয়তো বা নিউজ পেপার আমরা দেখছি এক এক ভাবে লিখছেন। তো এটা হ্যাঁ, ক্রিকেট বোর্ডের থেকে আসলে হয়তো বা এই ধরনের ঘটনাটা হতো না। কিন্তু এই জায়গায় একটা কোশ্চেন থাকে যে আসলে তাসকিন কে যদি আর কি নাই খেলায়, তাহলে ওই জায়গায় তো আমাদের আরেকটা বলার ছিল, আমরা কেন তাকে খেলালাম না? এটার আনসারটা আসলে আমাদের পাওয়া উচিত ছিল। এই জায়গাটাতে আশরাফুল, যে
আমাদের হাতে অপশন ছিল, ঠিক আছে তাসকিন আসলে নিয়ম মানেননি বা তার আসলে যে সময় বা ট্রেন তিনি মিস করেছেন, সেজন্য তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে, সেটা ডিসিপ্লিনারি অ্যাকশন হিসেবে নেওয়া যেতেই পারে। কিন্তু আমার হাতে তো অপশন খোলা ছিল, কেন ইন্ডিয়ার মতো একটা দলের বিপক্ষে দুজন পেসার নিয়ে বাংলাদেশকে খেলতে হলো, যেখানে আমার কাছে অপশন আছে। এখানেও হয়তো আসলে এই যে একটা স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক বাংলাদেশ করেছে, কারণ ভারতের বিপক্ষে ম্যাচটার পরেই তো বা একাদশটা ঘোষণার পরেই তো সবাই এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন করেছে যে যদি তাসকিন নাই খেলে তাহলে কেন শরীফুল, তখন তো আসলে তাসকিনের এই ঘটনা কেউ জানতেন না। সেই মিস্টেকটা ঢাকার জন্য কি তাসকিনকে আসলে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, এরকম হতে পারে? ঠিক আমি ঠিক তাসকিন কিন্তু দেখেন আসলে ইন্ডিয়ার সাথে ম্যাচ কিন্তু আমি ব্যক্তিগতভাবেই মনে করেছিলাম যে তাসকিন হয়তো বা রেস্ট যে শরীফুল আমরা খেলাতে পারি বা আমরা 4টা পেস বোলার খেলাতে পারি ইন্ডিয়ার সাথে। যেহেতু আমরা 2003 বলেন 2007 আমরা কিন্তু ওই সময় ইন্ডিয়ার এগেনস্টে যদি আমরা সবসময় চেষ্টা করতাম যে আমরা পেস বোলার খেলাবো, কারণ তারা স্পিন খুব ভালো খেলে। তো সেই জায়গায় যেহেতু এইটার জন্য আসলে তাসকিনের জায়গায় আমরা একটা ব্যাটসম্যান খেলিয়ে কিন্তু প্রশ্নটা আর কি বেশি করিয়েছি সবাইকে, যে শরীফুলকে না খেলিয়ে শরীফুলকে খেলালে হয়তোবা এই ধরনের ঘটনাটা ছড়তো না, আপনারা হয়তোবা খোঁজ নিতেন না যে কেন খেলানো হলো না। আমরা তখন বলতেই পারতাম যে না, আমাদের বেস্ট বলার 1 নম্বর বলার হয়তোবা খেলছেন, তাসকিনকে রেস্ট দিয়ে, কারণ তাসকিনও তো ইনজুর ছিল, ঠিক সেও ইনজুর থেকে ফিরে এসেছেন, তাকে আমরা হয়তো 5টা ম্যাচ খেলিয়েছি, একটা ম্যাচ ব্রেক দিয়ে শরীফুলকে খেলাচ্ছি, তাহলে আর এই ঘটনাগুলো হতো না। এই জায়গায় অবশ্যই কোচ এবং ক্যাপ্টেন তাদের যেহেতু কল ছিল তাদের, এবং দেখেন সবচেয়ে মজার বিষয় যে সুপার 8-এ যে আমরা এত বাজে ক্রিকেট খেলেছি, কিন্তু বোর্ড প্রেসিডেন্ট বলছেন বা ওনারা কেউই নাকি কারোর সাথে কথাই বলেননি, ক্যাপ্টেন ও কোচ তাদের সাথে নাকি কোনো আলাপই হয়নি। তো এই জায়গাগুলো অনেক গ্যাপ থাকছে আমাদের ম্যানেজমেন্ট সাথে। এক্স্যাক্টলি। উচিত তো ছিল আসলে যে বাংলাদেশ যখন দেশে ফিরে এসেছে তার আগে থেকেই আসলে প্রসেসটা স্টার্ট হয়ে যাওয়া, যে বাংলাদেশ সুপার 8-এ কেন আসলে হারজিত তো পরের ইস্যু, যে কেন এই ধরনের অ্যাপ্রোচে খেললো বা আরও ভালো করার জায়গা ছিল কিনা, বা যে ধরনের ডিসিশনগুলো নিয়ে প্রশ্ন উঠেছিল সেই ডিসিশনগুলো কারা নিল বা কেন নেওয়া হলো, সেই ব্যাপারগুলোকে নিয়ে ইনভেস্টিগেট করা বা ব্যাটাররা এমন পারফরমেন্স কেন করলেন, সেগুলো কিন্তু আসলে আমরা কিছুই দেখতে পাইনি। বরং বাংলাদেশের যে পারফরমেন্স হয়েছে সেটা নিয়ে আমরা প্রত্যেকটা আসলে বোর্ডের যারা কর্মকর্তা আছেন প্রত্যেককে আসলে খুব বেশি খুশি মনে হচ্ছিল, যে এক্সপেকটেশন যা করেছিল তার চেয়ে বেশি বাংলাদেশ দল আসলে পারফর্ম করে ফেলেছে। এই জায়গাটা আসলে কি করণীয় আছে, এবং আমরা বোর্ড সভাপতিকে এটাও বলতে শুনেছি যে শান্ত কেন আফগানিস্তানের বিপক্ষে 12.1 ওভারের ম্যাচে মানে ম্যাচ জয় নিয়ে কেন শান্ত এইভাবে কথা বলেছে, সেটা আসলে অবাক করেছে। শান্ত তো আসলে এই ধরনের ডিসিশন একা নিতেও পারেন না। না, ডেফিনেটলি শান্ত একা নেয়নি, ক্যাপ্টেনের একটা পাওয়ার থাকে, ডেফিনেটলি সে যদি চায় একা নিতে পারে, কোচ এবং সিনিয়র প্লেয়ার তাদের সাথে আলাপ করে তারপর ফাইনাল ডিসিশন। ক্যাপ্টেন যদি ওই ধরনের ক্যাপ্টেন হয় যে পারফর্মার, তাহলে তার ডিসিশনটাই আসলে কোচ শুনে থাকেন। ক্যাপ্টেন যদি পারফর্ম না করে তখন হয়তোবা তাকে ডমিনেট করে অন্য কেউ হয়তোবা করতে পারে। তো ওই ফার্স্ট অফ অল তো আফগানিস্তানের সাথে যদি আপনার 12 ওভারের ম্যাচ জেতার প্ল্যানই থাকতো, তাহলে আমার মনে হয় যে শান্ত 3-এ আসে না ওই ম্যাচে। 3-এ আপনার হয়তো বা সৌম্য সরকার, যেহেতু আপনি তাকে নেওয়া হয়েছে টিমে, সৌম্য সরকার আসতে পারে, তৌহিদ হৃদয় আসতে পারে, বা রিশাদ, এই 5জন আর কি, লিটন এবং তানজিম তামিম, এই 5জন আসবে 12 ওভারের মধ্যে। তারপর যদি আমরা না পারি তখন হয়তো বা শান্ত, মাহমুদুল্লাহ, সাকিব ওরা এসে হয়তো বা যেই প্ল্যানটা সে বলেছেন যে প্ল্যান বি, যে আমরা পাওয়ার প্লেতে ট্রাই করব, তারপরে যে যদি উইকেট হারিয়ে যায় আমরা ম্যাচটা জিতার চেষ্টা করব। তো ওই প্ল্যানিংটা গলত ছিল আমি মনে করি, যে যারাই নিয়েছেন। শান্ত হয়তো বা লাস্ট 2 ম্যাচে 40 করেছেন, কিন্তু তারপর আমার মনে হয় যে আফগানিস্তানের সাথে ওই ম্যাচে 3 নম্বর পজিশনে তার আসাটা বড় ভুল ছিল।
নিশ্চয়ই, এবং এই পুরো ডিসিশনগুলো নিশ্চয়ই ক্যাপ্টেনের হয়তো সেখানে অনেক বেশি অবদান থাকে ডিসিশনগুলোতে, কিন্তু টিম ম্যানেজমেন্ট মানে সবাই মিলেই তো ডিসিশনটা নেয় যে অ্যাকচুয়ালি টিম কি চাইছে এই ম্যাচটা থেকে। ক্যাপ্টেন এবং কোচ এই দুজনেরই আসলে মূল পাওয়ারটা থাকে। আমরা যখন ক্যাপ্টেন ছিলাম আমাদের সময় আসলে কোচ এবং ক্যাপ্টেনেরই পাওয়ার থেকে, আর বাকি যারা থাকেন তারা আসলে হয়তো ইনপুট দিতে পারে, কিন্তু ডিসিশন মেকিং আপনার ক্যাপ্টেন এবং কোচ। যদি ক্যাপ্টেন পারফর্মার হয় তখন কোচের কথাও হয়তো বা আপনার তো না শুনলেও হয়, কিন্তু আপনি যদি পারফর্ম না করেন তখন হয়তো আপনি শুনতে হয় যে হ্যাঁ আপনার তো নিজেই পারফর্ম করছেন। নিশ্চয়ই, আর সেমিফাইনালে বাংলাদেশ খেলবে মানে যে দলটা খেলার পরিকল্পনা যদি থাকে সেটা তো নিশ্চয়ই আসলে দুজনের মিলেই একটা ডিসিশন হবে, সেটা তো একার পক্ষে আসলে সেই ডিসিশন নেওয়া সম্ভব না, এত বড় একটা ডিসিশন। নিশ্চয়ই এগুলো নিয়ে নিশ্চয়ই কথা হবে, আর খেলা চলতে থাকবে, আমরা নিশ্চয়ই আলোচনা করবো। আশরাফুল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম তাসকিন ইস্যুতে, আমাদের সাথে এতক্ষণ আলোচনায় যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।